নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যোগেন্দ্র যাদব পাল্টি খাচ্ছেন, প্রশান্ত কিশোর মুখ খুলেছেন, মোদি আরও অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এবার ক্ষমতায় আসছেন। পিকে অন্তত সংবাদ মাধ্যমের সামনে সেকেন্ড দফা এসে আবার নতুন করে বলছেন। সেই ইন্টারেস্টিং একটা ছোট্ট ভিডিও দেখাবো যোগেন্দ্র যাদব কীভাবে পাল্টি খাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে খুব পরিষ্কার বলি, মানে কতগুলো তথ্য আপনাদের কাছে আমার দেওয়া দরকার বলে আমি বলছি আপনাদের কাছে। সেটা হচ্ছে, দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে মোদি ইজ কামিং ব্যাক, সেটাকে পাল্টানোর একটা চেষ্টা হয়েছিল কংগ্রেস ঘরানার যারা 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 সেফোলজিস্ট বা যারা সাংবাদিক, তারা রাজদীপ সরদেশাই তার মধ্যে আছেন, যোগেন্দ্র যাদব তার মধ্যে আছেন, অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন বিজেপি 220-তে নেমে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 310-এ এনডিএকে তুলে দিয়েছিলেন, ইন্ডিয়া জোটকে তুলে দিয়েছিলেন। এসব নানান ঘটনা আছে। আমি আজকে আপনাদের কাছে সেই বিষয় নিয়ে কিছু আলোকপাত করব, কিন্তু সেই বিষয় নিয়ে আলোকপাত করার আগে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কতগুলো খুব সিরিয়াস ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে আপনার কেউ কেউ কিছুটা অবহিত। আমি ফাইনালি সেগুলো বলি। দেখুন, নন্দীগ্রামে দুর্ভাগ্যজনকভাবে একজন ভদ্রমহিলাকে কুপিয়ে তৃণমূল খুন করলো। তার আফটার রিয়াকশন হিসেবে কিছু দোকান পুড়েছে, এবং সেটাকে মাথায় রেখে আজকে যখন এই প্রতিবেদন অনেক রাতে আপনাদের জন্য তৈরি করছি, তখন খবর পেলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি তমলুকের প্রার্থী, তিনি বলছেন যে রাত্রিবেলা প্রায় 4000 পুলিশ নিয়ে নন্দীগ্রাম ঘিরে ফেলা হয়েছে। এটা ভয়ের বাতাবরণ তৈরি করা, যাতে নন্দীগ্রামের মানুষ শেষ পর্যন্ত ভোট দিতে না পারে। কি মারাত্মক ক্রিমিনাল মাইন্ডসেট বলুন তো। ঠিক আছে, একজন মানুষ খুন হয়েছেন, তার আফটার শক রিয়াকশন হিসেবে কিছু বাড়ি পুড়েছে, কিন্তু তার জন্য নির্বাচনের আগের দিন 4000 পুলিশ নিয়ে আপনি নন্দীগ্রাম ঘিরে ফেলবেন যাতে নন্দীগ্রামে ভোটটা না হয় শেষ পর্যন্ত। কি ক্রিমিনাল মাইন্ডসেটে বলুন তো এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমি বাংলার মানুষকে বলছি, নির্বাচন কমিশনার আফতাব আনসারি কী করছেন, তাঁর ভূমিকা কী আমি জানি না শেষ পর্যন্ত তার ভূমিকা কী। কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, আমি প্রেস কনফারেন্স করবো, আমি রাত্রিবেলা যত রাত হোক হয়তো নন্দীগ্রামে যাব। এরা গতকাল রাত শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাগলেন কিনা জানি না, এবং শেষ পর্যন্ত ভোটটা করতে দেবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয় পেয়ে গেছেন। দেখুন, রেস্ট হাউস শুভেন্দু অধিকারীর যেটা ভাড়া করা রেস্ট হাউস আছে কোলাঘাটে, সেখানে 70-80 জনের পুলিশের বাহিনী হানা দিয়েছিল। কি মারাত্মক, চিন্তা করুন। আমি আপনাকে একটা তথ্য আজকে বাংলা বার্তার দর্শকদের দিই, যেটা নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া আলোচনা করলো না। এটা নিয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মুভ করেছেন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি সমস্ত ব্যাপারটা জানতে চেয়েছিলেন, এবং জানতে চাওয়ার পর রাজ্য পুলিশের তরফ থেকে আইনজীবী বলেছেন, পুলিশের আইনজীবী বলছেন, আমরা জানতাম না হুজুর যে ওখানে শুভেন্দু অধিকারী রেস্ট নিতে যান, বলেছেন এই কথাটা। তো এবার প্রশ্নটা যে সম্ভবত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে গেছেন, গতকাল হাইকোর্ট বন্ধ হয়েছে, সেখানে গিয়ে এটা বলেছেন যে আমরা জানতাম না যে শুভেন্দু অধিকারী ওখানে রেস্ট নিতে যান। এবার সারা পৃথিবীর মানুষ জানেন, কলকাতা থেকে যখন কাঁথি যান মধ্যপর্বে একটু বিশ্রাম নেওয়ার জন্য 15 মিনিট বসা, একটু চা জল খাবার খেয়ে তারপরে আবার ওখান থেকে রওনা দেন, এবং রাজ্য পুলিশ এসকর্ট করে তাকে নিয়ে যায়। প্রতিদিন যাওয়ার সময় এবং ফেরার সময় কোলাঘাট রেস্ট হাউসে যখন ওয়েট করেন, তখন রাজ্য পুলিশ এসকর্ট করে নিয়ে যায়। সেই রাজ্য পুলিশের আইনজীবীকে দিয়ে বলানো হচ্ছে যে আমরা জানতাম না শুভেন্দুবাবু ওখানে থাকেন, দুষ্কৃতির একটা খবর ছিল, সেই জন্য আমরা গিয়েছিলাম তাকে ধরতে। মানে হাউ নটোরিয়াস ইজ দিস লেডি। আমি নবান্নে যিনি আছেন, বলছে পুলিশের আইনজীবীকে দিয়ে হাইকোর্টকে কীভাবে মিথ্যে কথা বলা হচ্ছে। আমি জানি না মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেছেন কি না, বলা তো উচিত ছিল যে, মানে আমি বলছি আদার সাইডের আইনজীবীদের তো বলা উচিত ছিল যে আপনারা পুলিশ এসকর্ট করে নিয়ে যান ওখানে, শুভেন্দুবাবু রেস্ট নেন, আর সেইটা আপনারা জানেন না। এটা বিশ্বাসযোগ্য? কেন মিথ্যে কথা বলছেন কোর্টকে? জানি না কোর্টের প্রসিডিংসে, আমি ডিটেলটা জানি না, কিন্তু বলছি আমি একটু ধরিয়ে দিলাম। এটা তো হলো একটা দিক। রাত্রিবেলা 4000 পুলিশ নিয়ে নন্দীগ্রাম ঘেরা হচ্ছে, অভিজিৎবাবু অভিযোগ জানিয়েছে, এটা তো হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। এই ষষ্ঠ দফার নির্বাচনে কী হবে? 8টা কেন্দ্রের নির্বাচন হচ্ছে। আমার নিজের একটা ধারণা হচ্ছে তৃণমূল খুব ভালো করলে 8-এ 2 পাবে, আর খুব খারাপ করলে 0 পাবে। 8-এ 8টাই বিজেপি পাবে ষষ্ঠ রাউন্ডের এই নির্বাচনে। এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা জায়গায় বুঝতে পারছেন যে শিওরের সংকট, কেন এই রেজাল্ট হলে বুঝতেই পারছেন প্রথম 3 দফা নির্বাচনে যে 8টা কেন্দ্রের নির্বাচন হয়েছে, একটি কেন্দ্র ছাড়া 7টি কেন্দ্রে বিজেপি জিতবে। এটা আমি খুব বিশ্বস্ত সূত্রে যারা ইন্টেলিজেন্স রিপোর্ট দেন তাদের কাছ থেকে খবরটা কালেক্ট করেছি। 8টাতে 7টা কনফার্ম প্রথম 3টে দফার মধ্যে। আর মানে এরকম একটা সিচুয়েশান আছে। আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ষষ্ঠ দফার নির্বাচনে কিন্তু যে 8টা কেন্দ্রের নির্বাচন হচ্ছে, এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর কনফার্মড। বাকি 5টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র হয়তো তৃণমূল পেতে পারে, কি 2টো পেতে পারে, কিংবা কোনটা নাও পেতে পারে, সেটার সম্ভাবনাই বেশি। সেইটা সেন্স করেই বোধহয় আচমকা কলকাতা একটা ঘটনা ঘটল। বিনীত গোয়েল আচমকা কলকাতায় 2 মাসের জন্য নির্দিষ্ট বেশ কিছু এরিয়াতে, আমি কপিটা দেখছিলাম, বউবাজার হিয়াস্ট্রিট থানা ট্রাফিক গার্ড হেডকোয়ার্টার আওতায় থাকা কেসি দাস
ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাওয়ার রাস্তা এন্টায়ার অঞ্চলগুলোতে 2 মাসের জন্য 144 ধারা জারি করে দিন, নোটিফিকেশন দিন। কিসের জন্য? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে বুঝতে পারছেন যে এই নির্বাচন প্রচুর গণ্ডগোল হতে পারে, পুলিশের ওপর যাতে চাপ না আসে, আগাম প্রোটেকশন এক। দ্বিতীয়ত হচ্ছে পরাজয় স্মেলটা করে নিয়েছেন। ফলত এই পরিস্থিতিতে যদি নক্কারজনক নোংরামি তৃণমূল কংগ্রেস করে তাহলে আলটিমেটলি এই দিকে আন্দোলনগুলো ধেয়ে যেতে পারে, সেটাকে মাথায় রেখে এটা আগাম প্রোটেকশন নিল। অর্থাৎ আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের গন্ধটা পেয়েই সম্ভবত বিনীত গোয়েলকে দিয়ে, সেই নোটিশটাও আমার কাছে আছে দেখছি, 22/5/2024 সেই নোটিশটা অডিটটা জারি করেছেন বিনীত গোয়েল। এটা একটা বড়। দ্বিতীয় যে বড় ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনকে মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে আক্রমণের টার্গেট করে নিয়েছেন এবং নির্দিষ্ট মুসলিম কমিউনিটির একটা শ্রেণীকে খুশি করার জন্য তিনি করছেন। এটা সবাই বলছেন, বুঝতেও পারছেন, কিন্তু মাইনরিটি কমিউনিটিও চাইছে না যে রামকৃষ্ণ মিশনের উপরে এই আক্রমণ। এটা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি। আমি আপনাদের কাছে বলছি, বাংলা বার্তার দর্শক, নির্বাচন দুয়ারে, আজকে ষষ্ঠ দফা নির্বাচন হচ্ছে, 7ম দফা নির্বাচন 1 তারিখ। যাদের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ, সারদা মা কিংবা স্বামীজির প্রতি সামান্য শ্রদ্ধা সম্মান আছে কিংবা একটা প্রতিকৃতিও আছে, কারুর ভোট দেওয়া উচিত নয় এই ভদ্রমহিলা তৃণমূল কংগ্রেসকে। আই এম স্পিকিং ফ্রম দ্য হার্ট। আমি বলছি এই ভদ্রমহিলার হাত শক্তিশালী হওয়া মানে আবার ভারত সেবাশ্রম সংঘের ওপর আক্রমণ হবে, আবার রামকৃষ্ণ মিশনের ওপর আক্রমণ হবে, আবার ইসকনের ওপর আক্রমণ হবে। সামান্য আত্মমর্যাদা, আত্মসম্মান থাকলে এই ভদ্রমহিলা বা এই লম্পট চোরেদের দল তৃণমূল কংগ্রেস, একে আর একটি ভোটও দেওয়া উচিত না। এটা আমার বিশ্বাস। মানবেন কিনা আপনারা মানবেন, আপনাদের যদি পরিচিত লোকজন থাকেন সবাইকে বোঝান যে যিনি ভারত সেবাশ্রম সংঘ, যিনি রামকৃষ্ণ মিশন, যিনি ইসকন, বাঙালির সর্বোত্তম গৌরবের প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করতে পারেন নিজের ব্যক্তিগত ধর্মীয় রাজনৈতিক স্বার্থে, শুধু কিছু কমিউনিটির মানুষকে খুশি করার জন্য, শি ক্যান ডু এভরিথিং। সুতরাং একে পাওয়ারলেস করা হচ্ছে নিড অফ দ্য আওয়ার। শুনবেন কি শুনবেন না আপনাদের ব্যাপার। ইন্টেলেকচুয়াল সমাজ এখনও ঘুমোচ্ছেন, কবি জয় গোস্বামী ঘুমোচ্ছেন, কবি শ্রীজাত ঘুমাচ্ছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঘুমাচ্ছেন, কৌশিক সেনরা ঘুমোচ্ছেন, অপর্ণা সেনরা ঘুমোচ্ছেন। গোল্লায় যাক ভারত সেবাশ্রম সংঘ, গোল্লায় যাক রামকৃষ্ণ মিশন, আমার স্ত্রী পুরস্কারগুলো যেন থাকে। অর্থাৎ এই পেড ইন্টেলেকচুয়ালরা ঘুমোচ্ছে, প্রতিবাদ করছে না। এক, এক্সেপ্ট বিশ্ব অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, কেউ প্রতিবাদ করছে না। কেন? ওয়াই? এক। দ্বিতীয়ত হচ্ছে মিডিয়া, বাংলা মিডিয়া, আনন্দবাজার, যাদের শ্রী শ্রী রামকৃষ্ণর কথা বলতে গেলে আবেগ ঝরে পড়ে, সে আনন্দবাজারের মতো প্রতিষ্ঠান জোরালো সম্পাদকীয় কিংবা পোস্ট এডিট বার করছে না রামকৃষ্ণ মিশনের উপর এই আক্রমণের প্রেক্ষিতে। কিন্তু আশার কথা, আনন্দের কথা, সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত। যে এমনকি আমি বলছি, কিছু মানুষের সঙ্গে কথা বলছি, মাইনরিটি কমিউনিটি, মুসলিম কমিউনিটি, কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলছি, তাঁরাও বলছেন রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণটা হিন্দু মুসলমানের বিভেদটা বাড়াচ্ছে, এটা ঠিক করছেন না দিদিমণি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা ভোট দেবেন কিনা জানি না, কিন্তু বলছেন দিদি ঠিক করছেন না, এটা খুব অন্যায় করছেন। তাঁরা বলছেন, ভেবে দেখুন, তাঁরাও বুঝতে পারছেন যে এটা হিন্দু মুসলমান কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন। সেখানে দাঁড়িয়ে আনন্দবাজারও তার রোল প্লে করছে না। এই অবস্থা দাঁড়িয়ে বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন ছেড়ে দিন বিক্রি হওয়া পেড মিডিয়া, কটা লোক পরেদের সার্কুলেশন বলেও কিছু নেই। ইলেকট্রনিক্স মিডিয়াও যার যার নিউজ 18 24 ঘন্টা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছে, ছেড়ে দিন, আমি সেটা নিয়ে আর কথা বলবো না। কিন্তু সাধারণ মানুষ ক্ষেপে উঠেছেন এবং সাধু সন্তরা পথে নেমেছেন। কার্তিক মহারাজ দেখলাম আজকে মাইক্রোফোন ধরেছেন। কলকাতা, কাকদ্বীপ, সারা ভারত, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সূচিত হচ্ছে। আমার বিদেশ থেকে বন্ধুরা ফোন করছিলেন যে তাঁরাও বিভিন্নভাবে প্রতিবাদ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের বিরুদ্ধে প্রতিবাদের ব্যাপারে সরব হচ্ছেন, সেসব ভিডিও পাঠাচ্ছেন। আমি সেসব খবরগুলো পাচ্ছিলাম এবং বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি, 6ষ্ঠ দফা 7ম দফা নির্বাচনে যদি সামান্য নিজেকে ভালোবাসেন, যারা রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করতে পারেন, তাদের একটি ভোটও আপনারা দেবেন না। হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, নাহলে অনেক অন্ধকার কিন্তু সামনে আছে। এটার পাশাপাশি একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করবো। যে দেখুন, বাংলাদেশের একজন সাংসদ, নির্বাচিত সাংসদ, তাঁকে নিয়ে এসে কলকাতায় মানে নিউ টাউনের হোটেলে চপার দিয়ে কাটা হয়েছে। ভাবতে পারেন এই পশ্চিমবঙ্গ কি তাহলে এর সেফ হেভেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, ভাবুন তো, ভারতের কোনো সাংসদ, ঈশ্বর না হোক, তাঁকে নিয়ে গিয়ে বাংলাদেশে ভারতের কোনো কুচক্রীতি নিয়ে চপার দিয়ে কেটে মাংসের পিস করতে পারবেন? তার মানে কলকাতাকে টেররিস্টরা কী ভাবে সেইটা ভাবুন। তারা তো ভাবেন বন্ধু মুখ্যমন্ত্রী আছেন নবান্নে, ফলে তাঁরা যাতে সব করে। এখন অবশ্য সিআইডি দিয়ে ধরিয়ে অনেক নাটক হচ্ছে, কিন্তু তারাই সাহসটা পাচ্ছেন কী করে কলকাতা শহরকে বাঁচার জন্য? মুম্বাই থেকে কসাই নিয়ে আসা হয়েছে, কলকাতাকে সেন্টার করা হয়েছে, সেইখানে চপার দিয়ে একজন সাংসদকে চামড়া ছাড়িয়ে কেটে পারফিউম দিয়ে সেটাকে করে ব্যাগে করে বাইরে ফেলা হয়েছে। ভাবতে পারেন কত কদর্য ঘটনা, কত গভীরতা। সেটা নিয়ে সেভাবে কেউ কোনো কথা বলছে না। আমি বলছি আপনাদের কাছে,
আমি বাংলাদেশে গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে আমাকে বলেছিলেন এক বন্ধু যে এখানকার জামাতরা এবং খালেদা জিয়ার সমর্থকরা মারাত্মকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন। কদিন আগে বাংলাদেশে আমার এক বন্ধু ফোন করছেন, বলছেন না জামাতরা অপেক্ষা করছে, খালেদা জিয়ার সমর্থকরা অপেক্ষা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভালো সিট পায়, আর তারপর বাংলার মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজ কোম্পানিকে ভোট দেবে। তাই তো কত বড় নৃশংস একটা ঘটনা হলো, আপনি প্রতিবাদ করবেন না? আমি এটুকু কথা বলে আজকে মূল টেক্সটে যাই, যেটা নিয়ে কভার করেছি, যে শেষ পর্যন্ত প্রশান্ত কিশোর কী বলেন। প্রশান্ত কিশোর দেখুন, পিকে অনেক দিন আগে মুখ খুলে বলেছিলেন যে বিজেপি ইজ ক্রসিং দ্য 300 লিমিটস, 330-এর আশেপাশে সিট পেতে পারেন, এরকম একটা অনেক দিন আগে বলেছিল। এবং পরিষ্কার পিকে বলেছিল না, 9টা সার্ভে সংস্থা বারবার করে দেখিয়েছেন যে ভারতবর্ষে এই মুহূর্তে নরেন্দ্র মোদী ইজ কামিং ব্যাক টু দ্য পাওয়ার। এটা পছন্দ হয়নি কংগ্রেস সার্কিটের একটা বড় নেটওয়ার্কের। তার মধ্যে আছেন রাজদীপ সরদেশাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের যার স্ত্রীকে সাগরিকা ঘোষকে সাংসদ করেছেন, তার স্বামী রাজদীপ সরদেশাই আছেন এই সার্কিটে, যোগেন্দ্র যাদব আছেন এই সার্কিটে, অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়েছেন, বলেছেন 220টা পাবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন 310 পাবে ইন্ডিয়া জোট। তার বাড়ির বাচ্চারাও হয়তো এই তথ্যে হাসছে। যাই হোক, একটা নতুন ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে। ডুবে তো যাচ্ছি, ডোবার আগে চিৎকার করে বলি বাঁচাও 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 বাঁচাও, এবং সেইটা করতে গিয়ে নতুন ন্যারেটিভটা বাজারে ছাড়া হয়েছিল। পিকে আবার নতুন করে প্রশান্ত কিশোর তিনি আবার পরিষ্কার করে আমার দত্তহীন ভাষায় সংবাদ মাধ্যমে বললেন, আমি শুনলাম সেটা, যে তিনি পরিষ্কার বললেন যে বিজেপি ইজ কামিং ব্যাক টু দ্য পাওয়ার। 303 পেয়েছিল, তার থেকে এই সংখ্যাটা বাড়াবে। এক্স্যাক্ট নাম্বারে আপনাদের কাছে যাচ্ছে, অনেকগুলো এক্স ফ্যাক্টর, মানে এই লাস্ট 15 দিনের ডেভেলপমেন্টের ফ্যাক্টরে বলেছে যে মোদিজি কিন্তু সংখ্যা বাড়াচ্ছে বলে একটা তথ্য দিয়েছেন। বলছেন দেখুন, মোদিজি সংসদে দাঁড়িয়ে বলছেন আগলিবার 400 পান না, ওটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যে আগের থেকেই হাইপটা তুলে দেওয়া বিজেপি কর্মী সমর্থক ভোটারদের কাছে, তো এবার বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পাচ্ছে, কিন্তু 272 পেলেই তো ক্ষমতায় আসবে। তো সেখানে দাঁড়িয়ে বারবার যখন সাংবাদিকরা প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করেছেন, বলছেন 303-এর থেকে অনেকটা বেটার রেজাল্ট করে এবার মোদি ফিরে আসছেন। সেটা তো তিনি প্রশান্ত কিশোর বলেছে, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আরেকজনের কথা, যাকে কংগ্রেস সার্কিটের যিনি সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব, মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে যখন ওই মাচা বেঁধেছিলেন ফোর্ট উইলিয়ামের সামনে, একটা হঠাৎ টাকা পাওনা নিয়ে ধর্ণা মঞ্চে বসছিলেন, চুরির বিরুদ্ধে যোগেন্দ্র যাদব কথা বলেন। যোগেন্দ্র যাদব একদিন এসে টুল পেতে ওখানে সারাটা দিন বসেছিলেন। যোগেন্দ্র যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা খুব ভালো। তিনি একটা নতুন কি পার্টি টাটি করেছেন, আবার একটা সময় আম আদমি পার্টি করেছিলেন, তারপরে কংগ্রেসে গিয়েছেন, তারপরে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজের একটা পার্টি করেছেন, এইসব করেছেন। ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে তিনি ভিডিও অনেক কথাবার্তা বলেন, এবং সেটা বিজেপি বিরোধী সার্কিট থেকে বেশ সম্প্রচার করা হয়। কিছুদিন আগে এই যোগেন্দ্র যাদবকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো কোম্পানি তারা একটা পাল্টা ন্যারেটিভ, যে মানুষের মনে যেতে বিশ্বাস গেতে না যায়, সেটা বলার জন্য বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসছে না, বিজেপি 233টা সিট পাবে, আর তার এনডিএর বাকি শরিকরা যা পাবে তাতে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 268। অর্থাৎ এনডিএকে নিয়ে, এনডিএ জোটের অন্য শরিক বিজেপি এনডিএ অন্য শরিক নিয়েও 268 ক্রস করবে না। তা আমি প্রশ্ন করেছিলাম যে 272 যেখানে মানে 272 পেলে সরকার গড়বে, 268 যদি কোনো গোষ্ঠী পায়, তাহলে তো চট করে অনেক লোক আসবে তাদের সমর্থন করার জন্য। এটা কেমন ধরনের সেফোলজি হলো যোগেন্দ্র যাদব আপনারা জানেন, তিনি ইনিয়ে বিনিয়ে চেষ্টা করেন একটু একটা ধোঁয়াশা তৈরি করতে। তিনি আজকে, আমি সেই ভিডিওটা দিয়ে আজকে প্রতিবেদন শেষ করব, যেখানে বলছেন যে এবারে বলেছেন কিংবা পাল্টি খাচ্ছেন। দেখুন, বুঝতে পারছেন মোদি ফিরে আসছেন, সেটাকে এবার পরে যাতে তাকে চেপে না ধরা বলা হচ্ছে যে বিজেপি 235 থেকে 245 পাবে, 235 থেকে 245 পাবে। কে বলছেন? যোগেন্দ্র যাদব বলছেন। আর এনডিএর বাকি শরিকরা যা পাবেন তাতে 275 হবে, অর্থাৎ 268 থেকে 275-এ উঠলেন। মানে 272-এ যেখানে স্কোর লাইন, সেটাকে 275 করলেন, অর্থাৎ মোদি ফিরে আসছেন, যোগেন্দ্র স্বীকার করলেন। এক। দ্বিতীয়ত হচ্ছে খুব ইন্টারেস্টিং, সর্বনিম্ন 275, সর্বমোট মানে বেশি হলে 290 পেতে পারেন। অর্থাৎ যোগেন্দ্র যাদবও পাল্টি খেলেন। আলটিমেটলি যোগেন্দ্র যাদবও বলে দিলেন বিজেপি ইজ কামিং ব্যাক টু দ্য পাওয়ার। তাকে বুঝিয়ে সুঝিয়ে মমতা, কেজরিওয়াল, ভাইপো সবাই মিলে বলেছে যে আপনি পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করুন, যেখানে অন্তত বিজেপি আসছে না। এটা আপনি বলুন, আপনি ভারত বিখ্যাত একজন সেফোলজিস্ট, দীর্ঘদিন এসব নিয়ে কাজ করেছেন, এনডিটিভিতে কাজ করেছেন, আপনি বলুন, তাহলে পাবলিক খাবে। তো তিনি বলেছিলেন 233 বিজেপি, আর সব মিলিয়ে 268, 272-এ সরকার হয়, তাহলে বিজেপি এনডিএ সরকার করতে পারবে না। এবার বললেন, এখন বুঝতে পেরেছেন যে এবার এরপরই 4ঠা জুনের পর তার কপালে শনি আছে বা দুঃখ আছে। এবার পাল্টি খেয়ে বলেন যে না, এবারে এনডিএ পাবে, বিজেপি পাবে 235 থেকে 245, আর শরিকরা মিলে পাবে, মানে সব মিলিয়ে 275 মিনিমাম,
আর সব থেকে বেশি 295, অর্থাৎ 272 যেখানে সরকার করা যায় সেখানে যোগেন্দ্র যাদবই 275 দিচ্ছেন মিনিমাম, ম্যাক্সিমাম দিচ্ছেন 290। আর কি বাকি থাকলো? আমি নতুন করে আর কিছু বলবো না, আপনার দর্শক আপনার শ্রেষ্ঠ বিচারক। অর্থাৎ এই কাউন্টার ন্যারেটিভ তৈরি করার যে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সবাই মিলে চেষ্টা করেছিল, সেটা যোগেন্দ্র যাদবই জল ঢেলে দিল। আসুন আজকে এই প্রতিবেদনের শেষে সেই যোগেন্দ্র যাদবের ওই ভিডিওটা দেখি। इस आधार पे मैं कहता हूं बीजेपी 240 से 260 के बीच में कहीं और बीजेपी के सहयोगी 35 और 45 के बीच में कहीं। मतलब ये कि ये चुनाव पलट चुका है।